Today we will discuss on change of state. তাহলে তাপ সংক্রান্ত আলোচনায় আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অবস্থার পরিবর্তন বা চেঞ্জ অফ স্টেট। তাহলে প্রথমে জানতে হবে এই চেঞ্জ অফ স্টেটটা মূলত কি কারণে ঘটে। তাহলে আমরা দেখেছিলাম তাপ এক প্রকার শক্তি যা গ্রহণ বা বর্জন করলে বস্তুর শক্তি বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে হিট হচ্ছে ওয়ান কাইন্ড অফ এনার্জি। যদি কোনো একটা বডিকে আমি হিট দিই তাহলে ওই এনার্জি ইনক্রিজ করবে, যদি হচ্ছে তার কাছ থেকে হিট নিয়ে নিই তাহলে তার এনার্জিটা ডিক্রিজ করবে। এবং এই হিট ছিল হচ্ছে তিন প্রকার। দেয়ার আর থ্রি টাইপস অফ হিট। তার মধ্যে একটা ছিল হচ্ছে সেন্সেবল হিট বা বোধগম্যতা, যা প্রয়োগ করলে যখন একটা বডিকে আমি সেন্সেবল হিট দেবো তখন তার স্টেটটা সেম থাকবে, তার অবস্থাটা একই থাকবে, শুধু তার টেম্পারেচারটা চেঞ্জ হবে। আর প্রকারের হিট ছিল যাকে আমরা বলছিলাম রেডিয়েন্ট হিট বা বিকিরণতা, যেটা মূলত যেটা মেইনলি হট বডি থেকে কোল্ড বডিতে যায় উইদাউট অ্যাফেক্টিং দ্য ইন্টারমিডিয়েট মিডিয়া, অর্থাৎ মধ্যবর্তী মাধ্যমকে কোনো রকম ও এফেক্ট করে না, ও সরাসরি উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে যায়। যদি মাঝখানে কোনো মিডিয়াম নাও থাকে তবুও কিন্তু এই রেডিয়েশন প্রসেসে হিট হট বডি থেকে কোল্ড বডিতে যেতেই পারে। এছাড়া যে থার্ড টাইপ অফ হিট ছিল তাকে আমরা বলছি ল্যাটেন্ট হিট। যে এই ল্যাটেন্ট হিটটা কি ছিল? বাই ডেফিনিশন ল্যাটেন্ট হিটটা হচ্ছে সেই টাইপের হিট বা এনার্জি যা দিলে কোনো একটা বডি স্টেটটা চেঞ্জ হয়ে যায় কিন্তু তার টেম্পারেচারটা চেঞ্জ হয় না। তাহলে এই যে ল্যাটেন্ট হিট, এই ল্যাটেন্ট হিটটাই কিন্তু চেঞ্জ অফ স্টেটের মেইন কজ। তাহলে এই অবস্থার পরিবর্তনের মূল কারণটা তাহলে কি হলো? এই লিঙ্কটা বা ল্যাটেন্ট হিট। তাহলে ল্যাটেন্ট হিটের ক্ষেত্রে কি হবে? কোনো একটা সাবস্টেন্সকে যখন আমি ল্যাটেন্ট হিট দেবো সেটা কিন্তু যে কোনো টেম্পারেচারে পসিবল না। প্রত্যেকটা সাবস্টেন্সের ক্ষেত্রে এই কিছু ফিক্স টেম্পারেচার থাকে, যে টেম্পারেচারগুলোতে যখন তাকে আমি হিট দেবো তখন সেই হিটটা ল্যাটেন্ট হিট কিন্তু আলাদা কিছু না, নর্মাল হিট, কিন্তু একটা পার্টিকুলার টেম্পারেচারে গিয়ে সেই হিটটা ল্যাটেন্ট হিটের মতো বিহেভ করে এবং তখন কি হয়? তার টেম্পারেচার মানে সেই বডিটার টেম্পারেচারটা একটা সার্টেন ভ্যালুতে ফিক্স থেকে যায় এবং তার স্টেটটা চেঞ্জ হয়ে যায়। এই যে চেঞ্জ অফ স্টেট বললাম, সেই চেঞ্জ অফ স্টেটটা হচ্ছে আবার দু রকমের হতে পারে। একটা হায়ার চেঞ্জ অফ স্টেট বা উচ্চ অবস্থান্তর, একটা হচ্ছে লোয়ার চেঞ্জ অফ স্টেট বা নিম্ন অবস্থান্তর। যদি আমি বলি হায়ার চেঞ্জ অফ স্টেট, তার মানে এই উচ্চ অবস্থান্তর, এক্ষেত্রে কি করা হয়? একটা বডিকে যখন হিট দেওয়া হয় তখন তার মধ্যে যে চেঞ্জটা আসে তাকে আমরা বলছি হায়ার চেঞ্জ অফ স্টেট। আবার কোনো একটা বডির থেকে যখন এই ল্যাটেন্ট হিটকে নিয়ে নেওয়া হয় তখন ঘটে তার হচ্ছে লোয়ার চেঞ্জ অফ স্টেট বা নিম্ন অবস্থান্তর। তাহলে নিম্ন অবস্থান্তর ঘটতে গেলে কোনো একটা বডি থেকে আমাকে হিট নিয়ে নিতে হবে। হিট মাস্ট বি ইজেক্টেড ফ্রম দ্যাট বডি। আর এই হিটটা কোন হিট হবে? সেন্সেবল হিট হবে না, রেডিয়েন্ট হিট হবে না, এটা হবে হচ্ছে ল্যাটেন্ট হিট। তাহলে কোনো বডিকে ল্যাটেন্ট হিট দিলে তখন ঘটে হচ্ছে হায়ার চেঞ্জ অফ স্টেট, আর কোনো একটা বডি থেকে ল্যাটেন্ট হিট নিয়ে নিলে হয় হচ্ছে লোয়ার চেঞ্জ অফ স্টেট। এই যে হায়ার চেঞ্জ অফ স্টেট বললাম, সেই হায়ার চেঞ্জ অফ স্টেটের মধ্যে কি কি ঘটতে পারে? ঘটতে পারে মেল্টিং অর ফিউশন। মেল্টিং অর ফিউশনটা কখন হয়? মেল্ট করে যাওয়া, মানে কোনো একটা সলিডকে যখন আমি হিট দিচ্ছি, কোনো একটা সলিড বডি আছে তাকে আমি একটা সার্টেন টেম্পারেচার বা সার্টেন ফিক্স টেম্পারেচারে যখন তাকে আমি ল্যাটেন্ট হিট দিচ্ছি সেই সলিডটা হয়তো লিকুইডে কনভার্ট হয়ে যাচ্ছে, তখন আমরা তাকে বলছি হচ্ছে মেল্টিং বা ফিউশন বা গলন। ঠিক তেমন ভাবেই একটা হচ্ছে ভেপোরাইজেশন। কেমন ব্যাপারটা? কোনো একটা বডি সে লিকুইড ফর্মে আছে, একটা সার্টেন টেম্পারেচারে যদি লিকুইডটাকে আমি ল্যাটেন্ট হিট সাপ্লাই করি এবং লিকুইডটাকে হলো ভেপার বা গ্যাসে কনভার্ট হয়ে গেল। ভেপার বলা যায় না, ভেপারটা ওয়াটারে ক্ষেত্রে হয়, তাই লিকুইড ফর্মে ছিল, সেই লিকুইডটা কি হলো গ্যাসিয়াস ফর্মে চলে গেল। এই যে ফিনোমেনাটা তাকে আমরা বলছি ভেপোরাইজেশন বা বাষ্পীভবন। এই সব ক্ষেত্রে, এই দুটো ক্ষেত্রেই কিন্তু দেখো আমরা কি দেখতে পেলাম? একটা বডিকে আমি ল্যাটেন্ট হিট সাপ্লাই করছি, তার মানে এখানটা কিন্তু হায়ার চেঞ্জ অফ স্টেট হচ্ছে। এছাড়া কি হতে পারে? কখনো দেখা যায় কোনো সাবস্টেন্স
সাবস্টেন্সের ক্ষেত্রে তার সাবলিমেশন ঘটে বা ঊর্ধ্বপাতনও ঘটতে পারে। এখন লোয়ার চেঞ্জ অফ স্টেট বা নিম্ন অবস্থান্তরের ক্ষেত্রে কেমন হতে পারে? হতে পারে হচ্ছে সলিডিফিকেশন। দ্যাট মিন্স সলিডিফিকেশন কখন হয়? কঠিনীভবন, অর্থাৎ কোনো একটা লিকুইডকে আমি লিকুইড থেকে ল্যাটেন্ট হিট নিয়ে নিলাম, তাহলে এটা অবশ্যই সার্টেন টেম্পারেচারই করতে হবে, যে কোনো টেম্পারেচারে কিন্তু এটা হবে না। তাহলে কোনো একটা লিকুইড থেকে যখন আমি ল্যাটেন্ট হিটকে আমি বাইরে বের করে নেবো, ইজেক্ট করে নেবো, তখন সেই লিকুইডটা কখনো কখনো সলিডে কনভার্ট হয়ে যায়। এই যে ফেনোমেনাটা তাকে আমরা বলছি সলিডিফিকেশন, মানে সলিডে কনভার্ট হয়ে যাচ্ছে বা কঠিনীভবন। আবার কখনো কখনো কি হয়? কখনো কখনো ঘটে হচ্ছে কনডেনসেশন বা কনডেন্স করে যাওয়া, মানে ঘন হয়ে যাওয়া, দ্যাট মিন্স ঘনীভবন। কি হয় যে তোমার কাছে তো গ্যাস ছিল, গ্যাসিয়াস ফর্ম ছিল কোনো একটা সাবস্টেন্সের, সেখান থেকে তুমি কি করলে? তার কাছ থেকে হিটটা নিয়ে নিলে। এবার যখনই তুমি হিট নিয়ে নিলে তখন কি হচ্ছে? তখন সেই গ্যাসিয়াস সাবস্টেন্সটা কনভার্ট হয়ে গেল হচ্ছে লিকুইডে। এই যে ফেনোমেনাটাকে আমরা বলছি ঘনীভবন বা কনডেনসেশন। এছাড়া কখনো কখনো কি হয়? কখনো কখনো হরফ্রস্ট বা তুষারপাত কনভার্ট হতে পারে, যেটা আমরা নর্মালি দেখি যে শিলাবৃষ্টির সময় বা বরফ মানে আইসের যেসব কান্ট্রিগুলোতে টেম্পারেচার বিলো 0 ডিগ্রি সেলসিয়াস থাকে, সেই সব ক্ষেত্রে এই হরফ্রস্ট এফেক্টটা দেখা যায়। এখন এই যে ল্যাটেন্ট হিট বললাম, তাই ল্যাটেন্ট হিটের ফলে কি কি ঘটতে পারে? ল্যাটেন্ট হিটের যে আছে তার এফেক্টে ঘটতে পারে হচ্ছে ফিউশন, দ্যাট মিন্স মেল্টিং। আবার কি ঘটতে পারে? ভেপোরাইজেশন। ভেপোরাইজেশন মানে আমরা যা দেখেছিলাম, ভেপোরাইজেশন মানে লিকুইডটা কনভার্ট হয়ে যাচ্ছে হলো গ্যাসিয়াস ফর্মে, তাকে আমরা বলছি ভেপোরাইজেশন। আর কি হতে পারে? আর হতে পারে হচ্ছে সলিডিফিকেশন, তার মানে লিকুইডটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে সলিডে। আবার কখনো কখনো কি হতে পারে? কখনো কখনো হতে পারে হচ্ছে কনডেনসেশন বা ঘনীভবন। এবার একটা কথা বলি, সলিডিফিকেশন মানে হচ্ছে কোনো একটা সার্টেন টেম্পারেচারে একটা লিকুইডকে বা লিকুইড থেকে যদি আমি হিট নিয়ে নিই তখন সে সলিডে কনভার্ট হয়ে যাচ্ছে। ওকে, আমি আবার বলছি, সলিডিফিকেশন মিন্স, সলিডিফিকেশন মানে হচ্ছে সার্টেন টেম্পারেচারে কোনো একটা লিকুইড সলিডে কনভার্ট হয়ে যায়, তাকে আমরা বলছি সলিডিফিকেশন। আর কনডেনসেশন মানেও কিন্তু কিছুটা সেরকমই ব্যাপার, যে সে কনডেন্স করছে। কনডেন্স হলে কি হবে? আমরা যদি গ্যাসিয়াস ফর্মে কেউ থাকে তাকে যদি কনডেন্স করি, তাহলে সে কিসে কনভার্ট হয়ে যাবে? সলিডে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই সলিডিফিকেশন এবং কনডেনসেশন এটা কিন্তু কখনো আমরা সেম হতে পারে। এবার কখন সেম হবে? বলছে যখন আমরা কোনো পিওর সাবস্টেন্স নেব বা ক্রিস্টালাইন সলিড নেব, তাদের ক্ষেত্রে এই সলিডিফিকেশন ভ্যালুটা এবং কনডেনসেশন ভ্যালুটা সেম হয়ে যাবে। আবার দেখো আমি বলছি হচ্ছে ভেপোরাইজেশন। ভেপোরাইজেশন মিন্স ভেপার। ভেপার কখন? ভেপোরাইজেশন কখন হচ্ছে? যখন আমি কোনো একটা লিকুইড ফর্মে থাকা হচ্ছে সাবস্টেন্সকে যদি আমি হিট সাপ্লাই করি, কিসে কনভার্ট হয়ে যাবে? ভেপারে কনভার্ট হয়ে যাবে। আবার ধরে নাও একটা ভেপারকে আমি কি করলাম? ভেপার থেকে হিট নিয়ে নিলাম, তখন সে কিসে কনভার্ট হয়ে যাবে? লিকুইডে হয়ে যাবে। তাহলে এটাকে আমরা বলতে পারি কনডেনসেশন। আমি আবার বলছি, মন দিয়ে শোনো, যখন কোনো একটা বডি লিকুইড ফর্মে ছিল, সেই লিকুইড ফর্মে থাকা বডিকে আমি হিট দিলাম, একটা সার্টেন ল্যাটেন্ট হিট দিলাম, তখন সেই লিকুইডটা কিসে কনভার্ট হয়ে গেল? ভেপারে। তাহলে এই ভেপার বা গ্যাসিয়াস ফর্মে চলে আসলো। তার মানে লিকুইড থেকে গ্যাসিয়াস ফর্মে আনতে গেলে আমাকে কিছুটা হিট সাপ্লাই করতে হলো। এই ফেনোমেনাটাই হচ্ছে ভেপোরাইজেশন। আবার ধরে নাও কোনো একটা সাবস্টেন্স গ্যাসিয়াস ফর্মে আছে, তার কাছ থেকে আমি হিট নিয়ে নিলাম, তখন সেই গ্যাসিয়াস ফর্মটা হয়তো ল্যাটেন্ট হিট যদি নিই, তাহলে সেই গ্যাসিয়াস ফর্মটা কনভার্ট হয়ে যাবে লিকুইড ফর্মে। তাহলে যদি লিকুইড থেকে গ্যাসিয়াস ফর্মে যায় তাহলে হচ্ছে ভেপোরাইজেশন, যদি গ্যাসিয়াস ফর্ম থেকে লিকুইড ফর্মে আসে তাহলে কনডেনসেশন। তাহলে এই যদি আমি পিওর লিকুইড নিই, যদি পিওর লিকুইড নিয়ে নিই, পিওর লিকুইড, তাহলে সেই পিওর লিকুইডের ক্ষেত্রে
ভেপোরাইজেশন এবং কনডেনসেশনের ভ্যালুটা সেম হবে। ফর এক্সাম্পল, আমার কাছে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের 1 গ্রাম ওয়াটার আছে। আমি আবার বলছি, আমার কাছে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের 1 গ্রাম ওয়াটার আছে। তাকে আমি যদি 537 ক্যালোরি হিট দিই, আবার বলছি 1 গ্রাম মাসের 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওয়াটার আছে, তাকে আমি দিলাম 537 ক্যালোরি হিট, এবং সেই হিটটাতে কি হবে, এটা ল্যাটেন্ট হিট হয়ে যাবে এবং সেই 1 গ্রাম লিকুইড কনভার্ট হয়ে যাবে 1 গ্রাম ভেপারে। আর এই যে ভেপারটা যে তৈরি হলো, সেই ভেপারের টেম্পারেচার কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস থাকবে, কারণ এই ক্ষেত্রে এই 537 ক্যালোরি হিটটা ল্যাটেন্ট হিটের মতো বিহেভ করবে। এবার আমার কাছে ঠিক সেই 1 গ্রাম যে ভেপার ছিল, যার টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে আমি 537 ক্যালোরি হিট নিয়ে নিলাম অ্যাজ এ ল্যাটেন্ট হিট। তাহলে আমার কাছে যে 1 গ্রাম ভেপার ছিল, যার টেম্পারেচার ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে আমি 537 ক্যালোরি হিট নিয়ে নিলাম। তাহলে সেই ভেপারটা কিসে কনভার্ট হয়ে যাবে, সে কিন্তু কনভার্ট হয়ে যাবে ওয়াটারে। তাহলে ইন দ্যাট কেস ভেপোরাইজেশন এবং কনডেনসেশনের ভ্যালুটা সেম হচ্ছে ইন কেস অফ পিওর লিকুইড। তোমরা দেখো, এই যে লেফট হ্যান্ড সাইডে আমি এটা হচ্ছে ফিগার ড্র করেছি, এখানে আমি সলিডকে ড্র করছি। সলিড মানে হচ্ছে যেখানটায় অ্যাটমগুলো বা মলিকিউলগুলো সার্টেন ডিসটেন্সে থাকবে এবং তাদের স্ট্রাকচারটা রেগুলারিটি থাকবে। সলিডের ক্ষেত্রে কি হয়, যে অ্যাটমিক গ্যাপটা খুব কম হয় এবং সেই জন্য এদের মধ্যে বন্ডটা বা বন্ড স্ট্রেংথটা খুব বেশি হয়, স্ট্রাকচারটা খুব রিজিড হয়। এখন যদি আমি লিকুইড বলি, লিকুইডের ক্ষেত্রে এই যে গ্যাপটা অনেক বেশি হচ্ছে, আর লিকুইডের ক্ষেত্রে এই গ্যাপটা বেশি হওয়ার জন্য এদের মধ্যে ইন্টারঅ্যাটমিক যে বন্ডের স্ট্রেংথটা খুব উইক হচ্ছে। এই উইক স্ট্রেংথের জন্য কি হচ্ছে, ওদের স্ট্রাকচারের মধ্যে কোনো রিজিডনেস থাকছে না এবং তারা সার্টেন কোনো শেপ হোল্ড করে না বা তাদের নির্দিষ্ট কোনো আকার থাকে না। এবার যদি গ্যাসের স্ট্রাকচার দেখি, গ্যাসের ক্ষেত্রে এই এটা গ্যাসিয়াস সাবস্টেন্স, এদের মধ্যে যে ডিসটেন্সটা অনেক বেশি কম্পেয়ার টু হচ্ছে বন্ড লেন্থ বা হচ্ছে ডিসটেন্স বিটুইন দ্য অ্যাটমস অফ লিকুইড। মানে লিকুইডের ক্ষেত্রে যে গ্যাপটা ছিল তোমার হচ্ছে গ্যাসিয়াস ক্ষেত্রে এই গ্যাপটা অনেক বেশি, এবং এই গ্যাসটা এতটা বেশি যে আমরা ধরতে পারি দুটো অ্যাটমের মধ্যে বা দুটো গ্যাসিয়াস মলিকিউলের মধ্যে কোনো বন্ড তৈরি হয় না বা তারা কেউ কাউকে অ্যাট্রাক্ট করে না। এই কারণে গ্যাসের সার্টেন কোনো স্ট্রাকচার থাকে না এবং তারা কাছাকাছি থাকে না এবং তাদের মধ্যে খুব
বন্ড কাজ করে। এখন যখন আমি কোনো সলিড সাবস্টেন্সকে হিট দিচ্ছি, হিট মানেই হচ্ছে এনার্জি, তাই যদি সেইটা ল্যাটেন্ট হিট হয়ে যায় তাহলে সেই ল্যাটেন্ট হিটের জন্য কি হবে, এই সলিডের মধ্যে যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটাকে যখন আমি হিট দিচ্ছি তখন সলিডের মধ্যে থাকা মলিকিউলগুলোর কাইনেটিক এনার্জি ইনক্রিজ করে যাচ্ছে, এবং কাইনেটিক এনার্জি যদি ইনক্রিজ করে তাহলে এর মধ্যে ভাইব্রেশন শুরু হবে। কাইনেটিক এনার্জি মিন্স মোশন, তাহলে এই মোশনটা যেটা কি হবে, এই মলিকিউলগুলোর মধ্যে একটা মোশন তৈরি হবে, কিন্তু যেহেতু তাদের মধ্যে বন্ডটা খুব স্ট্রং, তাহলে এরা কি করবে, একে অপরকে সহজে ছিঁড়ে যেতে পারবে না, তারা একে অপর থেকে সহজে দূরে সরে যেতে পারবে না, কিন্তু তারা কি করবে, একটা সার্টেন পয়েন্টকে সেন্টার করে ভাইব্রেট করতে শুরু করবে, তার মানে একটা বিন্দুকে কেন্দ্র করে তারা কাঁপতে শুরু করবে। যখন তারা ভাইব্রেশন শুরু হবে, প্রত্যেকটা যদি ভাইব্রেট করতে থাকে তাহলে কি হবে, এটার মধ্যে ধীরে রিয়াক্টটা বাড়তে থাকবে, এবং যদি হিটটা যত বেশি আমি হিট সাপ্লাই করবো যত বেশি ল্যাটেন্ট হিট মানে কিন্তু এখানে আমি ক্যাপিটাল এ দিয়ে বলছি যে যদি আমি ল্যাটেন্ট হিট সাপ্লাই করি তাহলে এই ভাইব্রেশনটা ধীরে এতটা বেশি হয়ে যাবে যে এদের মধ্যে থাকা স্ট্রাকচারের যে রেগুলারিটি আছে সেই স্ট্রাকচারের রেগুলারিটিটা ব্রেক করে যাবে এবং সেই সলিডটা কনভার্ট হয়ে যাবে লিকুইডে। এখন সেই লিকুইডের ক্ষেত্রেও যদি আমি আরো বেশি পরিমাণে হিট সাপ্লাই করি এবং ল্যাটেন্ট হিট যদি সাপ্লাই করি তখন এদের মধ্যে থাকা উইক বন্ডগুলো কিন্তু আরো ডিস্ট্রয় হয়ে যাবে, তখন সেই লিকুইডটা কনভার্ট হয়ে যাবে গ্যাসে। কারণ লিকুইডে যখন আমি ল্যাটেন্ট হিট সাপ্লাই করবো তখন লিকুইড মলিকুলের লিকুইডের মধ্যে থাকা মলিকুলগুলোর মোশনটা আর ভাইব্রেশনটা বাড়বে, তখন তাদের মধ্যে থাকা উইক বন্ডটাও কিন্তু ধীরে ভেঙে যাবে এবং তখন সেই লিকুইডটা কনভার্ট হয়ে যাবে গ্যাসে। যদি আমি উল্টোভাবে বলি, কোনো গ্যাসিয়াস সাবস্টেন্স আছে সেখান থেকে আমি ল্যাটেন্ট হিট নিয়ে নিলাম, তাহলে তার এনার্জি ডিক্রিজ করবে, এনার্জি ডিক্রিজ করা মানে তার ভাইব্রেশন ডিক্রিজ করলে কি হবে, গ্যাসিয়াস মলিকিউলগুলো ধীরে ধীরে একে অপরের কাছে আসতে শুরু করবে, এবং তারা যখন একে অপরের কাছে চলে আসবে তখন ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ড তৈরি হতে থাকবে এবং ধীরে ধীরে গ্যাসটা কনভার্ট হয়ে যাবে লিকুইডে। আর লিকুইড মলিকিউলের ক্ষেত্রে যদি আমি আরো হিট যদি আমি এক্সট্রাক্ট করতে থাকি, যদি হিট দিতে থাকি তখন তারা কি করবে, একে অপরের আরো কাছে চলে আসবে, they will come closer to each other, এবং এই কাছে আসার ফলে ধীরে কি হবে, ওরা হয়তো কখনো সার্টেন ক্ষেত্রে তার প্রিভিয়াস যে সলিড স্ট্রাকচারটা সেটা কিন্তু তাহলে এইটাই হচ্ছে ল্যাটেন্ট হিটের মেন প্রিন্সিপাল, যে কিভাবে ও কাজ করছে। এখন এই চেঞ্জ অফ স্টেটের খুব ইম্পর্টেন্ট একটা ফেজ আমি বোঝাবো, সেটা হচ্ছে টাইম টেম্পারেচার কার্ভ, এবং টাইম টেম্পারেচার কার্ভ থেকে আমি বোঝাবো ফ্রিজিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট। ফ্রিজিং পয়েন্ট মেনলি লিকুইডলি হয়, তো এই জিনিসগুলো আমি বোঝাবো। তো আমরা কি করছি, একটা সাবস্টেন্সকে নিয়েছি, যে সাবস্টেন্সের ক্ষেত্রে আমি হায়ার চেঞ্জ অফ স্টেট এবং তারপরে আমি লোয়ার চেঞ্জ অফ স্টেটটা দেখাবো। যদি যেহেতু হায়ার চেঞ্জ অফ স্টেট দেখাতে হবে তাহলে আমি শুরু করবো হচ্ছে সলিড থেকে, কারণ সলিড থেকে হিট দিলে তারপরে তোমার হচ্ছে সে লিকুইডে হবে এবং তার থেকে আরো হিট হচ্ছে গ্যাসিয়াস ফর্মটা নেবে। আর সেই কার্ভটাই অপোজিট বা রিভার্সেবল সাইডটাই তোমার হচ্ছে লোয়ার চেঞ্জ অফ স্টেট। তাহলে আমি হায়ার চেঞ্জ অফ স্টেটটা দেখাবো এবং তার সাথে আমি লোয়ার চেঞ্জ অফ স্টেটটা এক্সপ্লেন করবো। তার জন্য আমাকে একটু ছবিটা আঁকতে হবে, তোমার একটু ছবিটা ভালো করে দেখবে। আমি একটা কার্ভ এখানে নিয়েছি, যে কার্ভটার এক্স অ্যাক্সিস বরাবর আমি টাইম নিয়েছি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমি টেম্পারেচার নিয়েছি। আমি কি করছি, একটা সলিড নিয়েছি, যে সলিডটাকে আমি হিট দিচ্ছি, আমি একটা সার্টেন রেটে আমি হিট দিচ্ছি, মানে নির্দিষ্ট হারে প্রতি সেকেন্ডে নির্দিষ্ট পরিমাণ তাপ করতে দিচ্ছি। ফর ইচ এভরি সেকেন্ড আমি যে হিটটা দিচ্ছি তার রেটটা সবসময় ফিক্সড আছে। এবার যখন আমি সলিডকে প্রথমে আমি হিট দিচ্ছি, কি দেখা যাচ্ছে যে ধীরে ধীরে সলিডের টেম্পারেচারটা ইনক্রিজ করছে। যেহেতু সলিডের টেম্পারেচারটা ইনক্রিজ করছে তাহলে আমরা বলতে পারি এই হিটটা হচ্ছে সেন্সেবল হিট। দেখো যত টাইম যাচ্ছে তার সাথে টেম্পারেচার ইনক্রিজ করছে। একটা সার্টেন টাইম অবধি হিট দেওয়ার পরে তার টেম্পারেচার ইনক্রিজ করছিল, কিন্তু একটা সার্টেন টাইমে দেখা গেল ওর টেম্পারেচার আর ইনক্রিজ করছে না। এইবার কি হলো, ওর টেম্পারেচারটা একটা সার্টেন পয়েন্টে ফিক্স থাকলো এবং এরপরে যখনই আমি আরো হিট দিচ্ছি ধীরে ধীরে ওর স্টেটটা চেঞ্জ হতে শুরু করলো। দ্যাট মিনস সলিডটা লিকুইড ফর্মে আসতে শুরু করলো। এই ফেনোমেনটাকে আমরা বলছি
মেল্টিং অর ফিউশন, মেল্ট করতে শুরু করে যে টেম্পারেচার এটা হলো তাকে আমরা বলছি মেল্টিং পয়েন্ট। এখন এই যে মেল্টিং যে হলো, মেল্টিং হতে মেল্টিংটা যখনই কমপ্লিট হয়ে গেল মানে সে এখন লিকুইড ফর্মে চলে আসবে, মানে এই পয়েন্ট অবধি সে সলিড ছিল, এখানে একটা ইন্টারমিডিয়েট স্টেট আছে যেখানে সলিডটা লিকুইডে কনভার্ট হচ্ছে, এই পয়েন্ট থেকে ও কমপ্লিট লিকুইডে হচ্ছে কনভার্ট হয়েছে। এখন যখন ওকে আমি হিট দিচ্ছি তখন দেখা যাচ্ছে ওর টেম্পারেচারটা আবার আগের মতোই চেঞ্জ হতে শুরু করছে। জেনারেলি সলিডে যত ফাস্ট টেম্পারেচার চেঞ্জ হয়, লিকুইডের ক্ষেত্রে টেম্পারেচার চেঞ্জটা অত ফাস্ট হয় না, সেই কারণে ধীরে ধীরে টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে, সেটা বোঝানোর জন্য স্লোপটা আমি কিন্তু কম নিয়েছি। এখন এই স্লোপ যে টার্মটা আছে, স্লোপ বা বাংলায় নদী, সেটা কিন্তু আমাকে পরবর্তী একটা ভিডিওতে আলাদা করে একটু বুঝিয়ে দিতে হবে, কারণ এই স্লোপ বা নদী সেটা কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, যদিও সেটা ম্যাথমেটিক্যাল একটা কনসেপশন। তো রিয়েলি ম্যাথমেটিক্যাল এটা পড়িয়ে দেন, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, আমি এটা পড়িয়ে দেবো পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে, এটা আমি একটু বোঝানোর চেষ্টা করে দেবো, যেখানে আমি মেনলি কিছু ম্যাথমেটিক্যাল টুলস যেগুলো তোমাদের হচ্ছে ফিজিক্স পড়ার ক্ষেত্রে লাগে সেগুলো নিয়ে আলোচনা করবো পরবর্তী একটা ভিডিওতে, তখন সেটা আমি একটু বলে দেবো। যাই হোক, আমি আবার আমার আলোচনায় চলে আসি যে এই যে লিকুইড ছিল সে তখন যখন লিকুইড ফর্মে থাকাকালীন যখন আমি হিট সাপ্লাই করছি এবং লিকুইডের টেম্পারেচার ধীরে ধীরে ইনক্রিজ করছে, সেই হিটটা কিন্তু এক্ষেত্রে সেন্সেবল। এরপরে কি হলো, একটা সার্টেন অ্যামাউন্ট অফ দি টেম্পারেচারটা ইনক্রিজ করলো, করার পরে দেখা যাচ্ছে যে সেই লিকুইডের ক্ষেত্রে টেম্পারেচারটা এবার কনস্ট্যান্ট হয়ে গেল, এবং আরো যখন তাকে হিট দিচ্ছে তখন সেই লিকুইড ফর্মটা চেঞ্জ হয়ে গ্যাসিয়াস ফর্মে কনভার্ট হতে শুরু করলো। এই ফেনোমেনাটাকে আমরা বলতে পারি ভেপোরাইজেশন, এবং এক্ষেত্রে ভেপোরাইজেশনের জন্য কিন্তু রেসপন্সিবল হচ্ছে ল্যাটেন্ট হিট। এরপরে ভেপার কনভার্ট হয়ে যাওয়ার পরে কখনো কখনো দেখা যায় সেই লিকুইড যখন গ্যাসিয়াস ফর্মে চলে আসছে, আরো যদি তাকে হিট সাপ্লাই করে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সেই ভেপার বা গ্যাসিয়াস ফর্মটারও টেম্পারেচারটা ধীরে ইনক্রিজ করে, যেটা কিন্তু মেনলি সেন্সিবল হিট। তাহলে এই ফিগার থেকে আমরা বুঝতে পারলাম যেসব ক্ষেত্রে টেম্পারেচারটা ফিক্স থাকছে কিন্তু স্টেটের চেঞ্জ তাকে আমরা বলছি ল্যাটেন্ট হিট, এবং যেসব ক্ষেত্রে টেম্পারেচারটা ভেরিয়েশন হচ্ছে কিন্তু স্টেটটা আনচেঞ্জ থাকছে তাকে আমরা বলছি সেন্সিবল হিট। এটাকে আমরা বলছি হায়ার চেঞ্জ অফ স্টেট, কারণ আমি এখানে হিট সাপ্লাই করছিলাম। যদি আমি হিটটা রিডিউস করতে থাকি, যদি ওখান থেকে আমি হিটটা রিজেক্ট করে নিই, বের করে নিই, তাহলে কি হবে, তখন ঠিক উল্টো ফেনোমেনা হবে, রিভার্স ফেনোমেনা হবে। অর্থাৎ গ্যাস থেকে যে হিট নিয়ে নিই সেই গ্যাসিয়াস ফর্মের প্রথমে টেম্পারেচার ডিক্রিজ করবে, সেন্সিবল হিট হয়ে বেরিয়ে যাবে, এবং আরও যদি টেম্পারেচার হিট আমি কোনো থেকে বের করতে থাকি তখন সেই গ্যাসিয়াস ফর্মটা থেকে ল্যাটেন্ট হিট বেরিয়ে যাবে, এবং সে ভেপার হচ্ছে ভেপোরাইজেশনের রিভার্স যে প্রসিডিওর, দ্যাট মিনস কনডেনসেশন। এই দেখো ভেপোরাইজেশন কি আছে, কনডেনসেশন, সেই কনডেনসেশন হয়ে সে কিসে কনভার্ট হয়ে যাবে, গ্যাসিয়াস ফর্মে কনভার্ট হয়ে যাবে লিকুইডে। এরপর যদি আরো হিট নিতে থাকি তাহলে সেই লিকুইডের টেম্পারেচার আরো ডিক্রিজ করতে থাকবে। এই যে লিকুইডের ক্ষেত্রে যেহেতু টেম্পারেচার ডিক্রিজ করতে করবে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সেন্সিবল হিট হবে, এবং একটা সার্টেন পয়েন্টে আসার পর দেখা যাবে যে তখন ওই লিকুইড থেকে আরো হিট আমি ইনজেক্ট করতে থাকি, সেই লিকুইডটা ধীরে ধীরে কনভার্ট হয়ে যাবে সলিডে। এই যে ফেনোমেনাটা তাকে আমরা বলতে পারি সলিডিফিকেশন, যেটা হচ্ছে মেল্টিং এর ঠিক রিভার্স ফেনোমেনা। তাহলে একটা সার্টেন টেম্পারেচারে এসে যখন সেই লিকুইডটা ধীরে ধীরে হচ্ছে সলিডে কনভার্ট হয়ে যাবে, তার জন্য কিন্তু রেসপন্সিবল হবে হচ্ছে ল্যাটেন্ট হিট, এবং তারপরে সে সলিডে কনভার্ট হয়ে গেলে, এবং তারপরে যখন আরো হিট নিতে থাকবে তখন ধীরে ধীরে সেই সলিডেরও টেম্পারেচার ধীরে ধীরে ডিক্রিজ করতে থাকবে, যেটা হচ্ছে সেন্সিবল হিট। তাহলে আমরা এখানটায় এই গ্রাফিক্যালি আমরা হায়ার চেঞ্জ অফ স্টেট এবং লোয়ার চেঞ্জ অফ স্টেটটা ভালো মতো বুঝতে পারলাম। তার সাথে বুঝতে পারলাম বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট হচ্ছে যেই টেম্পারেচারটা হচ্ছে একটা সার্টেন টেম্পারেচার, যে টেম্পারেচারে একটা সলিড লিকুইডে কনভার্ট হয়, আর বয়লিং পয়েন্ট হচ্ছে সার্টেন টেম্পারেচার, যে টেম্পারেচারে একটা লিকুইড গ্যাসিয়াস ফর্মে কনভার্ট হয়। এখন এই ফেনোমেনা চলাকালীন কতগুলো জিনিস আমাকে দেখতে হবে, যে ইউটেকটিক মিক্সচার মাথায় রাখতে হবে। ইউটেকটিক মিক্সচার মেনলি এটা হচ্ছে সলিউশনের ক্ষেত্রে হয়। সলিউশন মানে যার মধ্যে সলিউট বা দ্রাবক এবং সলভেন্ট বা দ্রাবক থাকবে। ধরে নাও একটা জায়গায় একটা সলিউশন নিয়েছি যার মধ্যে দ্রাবক এবং দ্রাবক মিক্স আকারে আছে, দ্যাট মিনস এটা সলিউশন রয়েছে। সেই সলিউশনের ক্ষেত্রে যখন আমি টেম্পারেচারটা
ধীরে ধীরে ডিক্রিজ করছি, দেখা যাচ্ছে যে প্রথমে ধীরে ধীরে হচ্ছে যে সলভেন্টটা আছে সেই সলভেন্ট যে লিকুইড ফর্মে আছে সে আগে হচ্ছে ধীরে ধীরে হচ্ছে তার সলিডিফিকেশন হচ্ছে এবং কিছুক্ষণ পরে সেই সলিউশনের মধ্যে থাকা সলিউট বা দ্রাবকটা হচ্ছে ঘন হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স কনডেন্স মানে ডেন্স হয়ে যাচ্ছে। এবং তারপরে যদি আমি ওখান থেকে হিট ধীরে ধীরে কমাতে থাকি বা টেম্পারেচার কমাতে ওখান থেকে ল্যাটেন্ট হিট আমি বের করতে থাকি, তখন দেখা যাবে একটা সার্টেন টেম্পারেচারে, সরি ভুল বললাম, যে এই যে তারপরে যদি আমি ওখান থেকে সেন্সেবল হিটটা বের করতে থাকি তাহলে ওর টেম্পারেচার মানে সেই যে সলিউশনটা আছে তার টেম্পারেচার ধীরে ধীরে ডিক্রিজ করবে, ডিক্রিজ করতে করতে একটা সার্টেন টেম্পারেচারে এসে দেখা যাবে যে টোটাল সলিউশনটাই একসাথে সে হচ্ছে কনভার্ট হয়ে গেছে সলিডে, দ্যাট মিনস তার কনডেনসেশন হয়েছে। তাহলে আমি আবার বলছি যে দেখা যাচ্ছে কোনো একটা সলিউশন যার মধ্যে সলিউট অ্যান্ড সলভেন্ট দুটো মিক্স আকারে আছে, যখন প্রথমে যখন তার টেম্পারেচারটা আমি ডিক্রিজ করছি, প্রথমে সলভেন্টটা হচ্ছে সলভেন্টের সলিডিফিকেশন হচ্ছে এবং সলিউটটা ধীরে ধীরে ডেন্স হচ্ছে এবং তারপরে কি হচ্ছে তার সেখান থেকে যে তার টেম্পারেচার মানে সেই সলিউশনটার টেম্পারেচার আরো যদি ডিক্রিজ করতে থাকি তখন দেখা যাবে একটা সার্টেন টেম্পারেচারে আছে টোটাল সলিউশনটাই একসাথে সলিডিফিকেশন হয়ে যাচ্ছে। সেই এই মিক্সচারটাকে বলা হয় ইউটেকটিক মিক্সচার এবং এই টেম্পারেচারকে বলা হয় ইউটেকটিক টেম্পারেচার, যে টেম্পারেচারটা মিক্সচার কমপ্লিটলি সলিডে কনভার্ট হচ্ছে, একটা লিকুইড মিক্সচার একটা সলিউশন কমপ্লিটলি সলিডে কনভার্ট হচ্ছে, তখন তাকে আমরা বলছি ইউটেকটিক মিক্সচার। এখন এই ইউটেকটিক মিক্সচারটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই কাজে লাগে, যেমন তার একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে অ্যান্টিফ্রিজ। অনেক সময় কি হয় যেসব উইন্টার কান্ট্রিগুলো থাকে সেই উইন্টার কান্ট্রিগুলোতে আমরা জানি জলের পাইপ লাইনগুলো থাকে মাঝে মধ্যে ফেটে যায়। কেন ফেটে যায়? কারণ জল বা ওয়াটার যখন আইসে কনভার্ট হয় তখন তার ভলিউমটা ইনক্রিজ করে। এবার ভলিউমটা ইনক্রিজ করলে কি হবে, একটা পাইপের মধ্যে ভর্তি জল আছে, যখন টেম্পারেচার 0 ডিগ্রি থেকে একটু কম হয়ে যাচ্ছে -1 বা -2 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, তখন সেই ওয়াটারটা পাইপের মধ্যে থাকা ওয়াটারটা কনভার্ট হচ্ছে আইসে, আইসে কনভার্ট হয়ে তার ভলিউম ইনক্রিজ করে যাচ্ছে এবং সেই পাইপটা ফিরে যাচ্ছে। তাহলে এই এখান থেকে আমি এটাকে আমি হচ্ছে এই জাংশনটা কি করে ডিক্রিজ করবো, তার একটা সব থেকে ভালো এক্সাম্পল বা প্রসেস হচ্ছে যে আমি পাইপ লাইন যাতে ভর্তি জল পাঠাবো না, মানে ফুল ওয়াটার করে পাঠাবো না, গ্যাপ রাখবো। আর একটা কি করা যেতে পারে, জলের সঙ্গে যেটা গ্লিসারিন মিশিয়ে দেওয়া যায়, জলের সঙ্গে ওয়াটারের সঙ্গে যখন আমি গ্লিসারিন মিক্স করে দিচ্ছি, ওই ওয়াটার এবং গ্লিসারিনের মিক্সচারটা কি হচ্ছে, এর যে ফ্রিজিং পয়েন্ট সেটা 0 ডিগ্রি সেলসিয়াস না হয়ে তার থেকে কম হচ্ছে, হয়তো -4 বা -5 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। তার মানে ও কিন্তু সহজে সহজে ও কিন্তু সলিডিফিকেশন হচ্ছে না। তাহলে এই যে যখনই তার ফ্রিজিং পয়েন্টটা ডিক্রিজ করে যাচ্ছে তখন কিন্তু সে জলটা সহজে আইসে কনভার্ট হচ্ছে না এবং সেক্ষেত্রে পাইপ লাইনটাও ফাটছে না। তাহলে এই ধরনের মিক্সচারটা আমরা বলছি অ্যান্টিফ্রিজ। এরকমই একটা টপিক হচ্ছে ফ্রিজিং মিক্সচার বা হিমোমিশ্র। ফ্রিজিং মিক্সচার বা হিমোমিশ্র সম্পর্কে তোমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছো। তোমরা জানো যে 4 ভাগের মধ্যে 3 ভাগ গুঁড়ো বরফ হচ্ছে ডাস্ট ফর্মে হচ্ছে আইস এবং 1 পার্ট পিওর সল্ট যদি দেওয়া যায় তাহলে একটা মিক্সচার তৈরি হয়ে যায়, যাকে আমরা বলছি মিক্সচার, যার টেম্পারেচারটা -21 ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস থেকে -23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হয়। এইবার আমরা দেখব যে মেল্টিং পয়েন্ট যে আছে সেই মেল্টিং পয়েন্টের উপরে কিসের কিসের এফেক্ট আছে। মেল্টিং পয়েন্টের উপরে একটা আমি যে ইমিডিয়েটলি যখন মিশিয়ে দিই তখন তার তো একটা এফেক্ট আছে, কিন্তু সেই এফেক্ট আমরা একটু আগে দেখলাম অ্যান্টিফ্রিজের ক্ষেত্রে। এছাড়াও একটা এফেক্ট আছে সেটা হচ্ছে প্রেশারের। কি হচ্ছে যে দেখা যায় কিছু কিছু সাবস্টেন্স আছে যাদের ক্ষেত্রে যখন আমি তাদেরকে মেল্ট করি তখন তার ভলিউমটা ডিক্রিজ করে। এবার ভলিউম যদি ডিক্রিজ করে যেসব সাবস্টেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি আমি প্রেশার বাড়িয়ে দিই তাহলে মেল্টিং পয়েন্টটা ডিক্রিজ করে যায়। ফর এক্সাম্পল আইস, আমি একটু আগেই বললাম জল যখন আইসে কনভার্ট হয় তখন তার ভলিউমটা মানে ওয়াটারের ভলিউমটা বেড়ে যায়।
তাহলে আইস যদি হচ্ছে কনভার্ট হয়ে যায় ওয়াটারে তখন তার ভলিউমটা ডিক্রিজ করবে। তাহলে দেখো আমি আবার বলছি ভলিউম ডিক্রিজ অন মেল্টিং, এই ব্যাপারটা কিন্তু আইসের ক্ষেত্রে এফেক্টিভ। এবং সেক্ষেত্রে দেখা যায় যে আইসের ক্ষেত্রে তুমি যদি প্রেশারটা বাড়িয়ে দাও তাহলে তার টেম্পারেচার তার মেল্টিং পয়েন্টটা ডিক্রিজ করে যাবে। ঠিক একইভাবে কোনো সাবস্টেন্স আছে যাদের হচ্ছে ভলিউমটা ইনক্রিজ করে অন মেল্টিং, ফর এক্সাম্পল ওয়াক্সের ক্ষেত্রে তুমি যদি তাকে হচ্ছে মেল্ট করে দাও, সলিড থেকে লিকুইডে কনভার্ট করে দাও, তখন দেখা যায় যে ওয়াক্সের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে। এবং তার ক্ষেত্রে তুমি যদি প্রেশারটাকে ইনক্রিজ করো তাহলে তার মেল্টিং পয়েন্টও ইনক্রিজ করবে। নেক্সট আমরা ডিসকাস করবো ইভাপোরেশন অ্যান্ড বয়লিং। বয়লিংটা তো আমরা একটু আগেই বললাম যে বয়লিং মানে হচ্ছে স্ফুটন, তার মানে হচ্ছে যখন কোনো একটা লিকুইডকে আমি হিট দিচ্ছি এবং সেই হিটটা যদি ল্যাটেন্ট হিট হয়ে থাকে তখন দেখা যাচ্ছে যে সেই লিকুইডের টোটাল যে ভলিউমটা আছে টোটাল ভলিউম থেকে লিকুইডটা ধীরে ধীরে বা লিকুইডটা খুব ফাস্ট গ্যাসিয়াস ফর্মে কনভার্ট হচ্ছে। এই ফেনোমেনাটাকে আমরা বলছি বয়লিং। আমি আবার বলছি কোনো লিকুইডকে যখন একটু হায়ার রেটে হিট দেওয়া হচ্ছে তখন দেখা যায় যে সেই লিকুইডের টোটাল যে ভলিউমটা থাকে বা টোটাল স্ট্রাকচারটা থাকে সেই টোটাল স্ট্রাকচার থেকে সেই লিকুইডের মলিকুলগুলো ধীরে ধীরে গ্যাসিয়াস ফর্মে কনভার্ট হচ্ছে ডিউ টু ল্যাটেন্ট হিট। তাহলে এই যে প্রসেসটা যেহেতু খুব ফাস্ট হচ্ছে, যেহেতু হচ্ছে হায়ার রেটে আমি হিট সাপ্লাই করছি, এটাকে আমরা বলছি বয়লিং। আবার দেখা যায় কোনো একটা লিকুইডকে তার বয়লিং পয়েন্টের লোয়ার টেম্পারেচার মানে একটা নর্মাল টেম্পারেচারে যদি আমি খুব স্লো রেটে হিট দিতে থাকি তখন দেখা যায় কখনো তার আপার সারফেস থেকে কিছু লিকুইডের মলিকুল সে গ্যাসিয়াস ফর্মে কনভার্ট হয়ে যায়। এই ফেনোমেনাটাকে আমরা বলছি ইভাপোরেশন। তোমরা অনেক সময় দেখবে গরমের দিনে নদী পুকুরের জল ধীরে শুকিয়ে যায়, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ইভাপোরেশন। তোমরা যে একটা হচ্ছে পাত্রের মধ্যে একটা হচ্ছে গ্লাসের একটা হচ্ছে বিকারমিলে তার মধ্যে ওয়াটার রাখলে এবং তার উপরে যদি একটা পাতলা প্লাস্টিকের লেয়ার দিয়ে দাও তুমি দেখবে কত হচ্ছে কিছুটা সময় পরে সেই লেয়ারের উপরে ফোটা ফোটা করে ওয়াটার ড্রপলেট জমেছে, যেটা ইভাপোরেশনকে ডিটেক্ট করে। এক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা কোনো সার্টেন ভ্যালু না হলেও হয়, আপনার রুম টেম্পারেচারে এই ফেনোমেনাটা হয়। তবে রুম টেম্পারেচার যত বেশি হবে এই ফেনোমেনা হওয়ার প্রবাবিলিটি তত বেশি হবে। এরপরে এই ইভাপোরেশন এবং বয়লিং এর মধ্যে মেইন ডিফারেন্সটা এর ডেফিনিশনের মধ্যে আমি বললাম বয়লিং পয়েন্ট সার্টেন টেম্পারেচারে ঘটে, ইভাপোরেশন সার্টেন টেম্পারেচারে ঘটে না। বয়লিং এর ক্ষেত্রে আমার হচ্ছে হিট সাপ্লাই রেটটা হায়ার হতে হবে, ইভাপোরেশনের ক্ষেত্রে হিট সাপ্লাই রেটটা লোয়ার হতে হবে। বয়লিং এর ক্ষেত্রে টোটাল সাবস্টেন্স থেকে হচ্ছে গ্যাস লিকুইডটা গ্যাসিয়াস ফর্মে কনভার্ট হয়, ইভাপোরেশনটা শুধুমাত্র আপার সারফেসেই ঘটে। এটা হচ্ছে এদের বেসিক ডিফারেন্স। তুমি ডেফিনিশনটা একটু ভালো করে দেখো তাহলে আরো দু একটা হচ্ছে ডিফারেন্স তোমরা কিন্তু তার কম্পারিজন তোমরা খুঁজে নিতে পারবে। এরপরে আমি আরো দুটো টপিক পড়াবো, যে দুটো টপিক হচ্ছে একটা হচ্ছে সুপার হিটিং এবং সুপার কুলিং। সুপার হিটিংটা কি, ধরে নাও কোনো একটা সলিউশন আছে, তাকে তুমি খুব স্লো রেটে হিট দিতে যাচ্ছ এবং সেই খুব স্লো রেটে যখন তুমি তাকে হিট দিচ্ছ ধরে নাও সে তার বয়লিং পয়েন্টে পৌঁছে গেছে। এবার কি হচ্ছে যে যদি এই হিট সাপ্লাইয়ের রেটটা খুব বেশি না হয়, খুব কম যদি হয়, তখন দেখা যায় যে বয়লিং পয়েন্টটা ক্রস করে গেলেও সেই লিকুইডটা গ্যাসিয়াস ফর্মে কনভার্ট হচ্ছে না, মানে তার ভেপোরাইজেশন হচ্ছে না। আমি আবার বলছি, কখনো কখনো দেখা যায় কোনো একটা সলিউশন বা কোনো একটা লিকুইডের ক্ষেত্রে তুমি ধীরে বাইরে থেকে হিট সাপ্লাই করছো, সেই লিকুইডটার বয়লিং পয়েন্ট চলে এসেছে, বয়লিং পয়েন্টটা আসার পরে যখন তাকে আমি আরো হিট সাপ্লাই করছি দেখা যাচ্ছে তার টেম্পারেচারটা আরেকটু বেড়ে গেল, অর্থাৎ বয়লিং পয়েন্ট আসার পরেও সেন্সেবল হিটে থেকে গেল, সেই হিটটা কনভার্ট হলো না ল্যাটেন্ট হিটে। এবং দেখা যাচ্ছে যে তখন এই যে ফিনোমেনাটা, যে ক্ষেত্রে কোনো একটা লিকুইডকে হিট দিয়ে তার বয়লিং পয়েন্টেরও বেশি টেম্পারেচার করে দেওয়া হচ্ছে, তাকে আমি বলছি সুপার হিটিং। অনেক ক্ষেত্রে দেখবে যে
যখন খুব স্লো রেটে কখনো হিট জলকে আমি হিট দিচ্ছি, সেই ওয়াটার হয়তো 100 ডিগ্রি সেলসিয়াসের ভেপোরাইজেশন না হয়ে 102 বা 103 ডিগ্রি সেলসিয়াসও ভেপোরাইজেশন হচ্ছে, এটাকে আমরা বলছি সুপার হিটিং। ঠিক একইভাবে ধরো কোনো একটা লিকুইড থেকে আমি হিট নিয়ে নিচ্ছি, সে তার ফ্রিজিং পয়েন্টে চলে গেছে। ফ্রিজিং পয়েন্টে যাওয়ার পরে আমি স্লো রেটে আমি হিটটা লিকুইড থেকে বের করে দিচ্ছি। তখন দেখা যাচ্ছে যে হিটটা আমি লিকুইড থেকে বের করছি, সেই হিটটা ল্যাটেন্ট হিট হিসেবে রিঅ্যাক্ট না করে সেই হিটটা বিহেভ করছে অ্যাজ এ সেন্সেবল হিট, এবং তার টেম্পারেচার ফ্রিজিং পয়েন্টেরও কম হয়ে গেছে। এবং কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যখন সেই লিকুইডটাকে আমি একটু স্টিয়ার করে দিচ্ছি, তখন সেই লিকুইডটা টোটালটাই কনভার্ট হয়ে যাচ্ছে সলিডে। তো এই যে কোনো একটা লিকুইডের তার ফ্রিজিং পয়েন্টেরও লোয়ার টেম্পারেচার লিকুইডেই থেকে যাওয়ার যে ফিনোমেনাটা, অর্থাৎ লিকুইডটার যে ধরে নাও ফ্রিজিং পয়েন্ট ছিল হচ্ছে এক্স, আমি এক্স এর থেকে লোয়ার টেম্পারেচার এবং আমি লিকুইড ফর্মে রেখে দিতে পারছি, এটাকে আমরা বলছি সুপার কুলিং। তোমরা দেখবে যে কখনো কোনো হিট এরিয়ার টেম্পারেচার -2 বা -1 বা -3 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, কিন্তু তখনও সেখানকার ওয়াটারটা আইসে কনভার্ট হচ্ছে না। এর কারণে হচ্ছে সুপার কুলিং। কারণ নেচার সেই সব জায়গায় যদি খুব স্লো রেটে টেম্পারেচারটা ডিক্রিজ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সুপার কুলিং এর একটা ফেনোমেনা সেখানটায় ঘটে। সুপার কুলিং বা সুপার হিটিং যখন হয়, সেই অবস্থায় যদি আমি বাইরে থেকে একটু সলিউশনটাকে স্টিয়ার করে দিই, তো নাড়িয়ে দিই বা একটু ভিটে দিই, তখন দেখা যাবে তাহলে কিন্তু সেই চেঞ্জ অফ স্টেট দেখা যাবে। এই যে এত কিছু করলাম, এখানটায় খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে ভ্যালু অফ ল্যাটেন্ট হিট, মানে কোনো ক্ষেত্রে ল্যাটেন্ট হিটের ভ্যালু কত হবে। জেনারেলি আমরা ওয়াটারের ক্ষেত্রে ল্যাটেন্ট হিটটারই হচ্ছে নিউমেরিক্যাল অ্যাসপেক্ট রয়েছে, তাই আমি ওয়াটারের ল্যাটেন্ট হিটের ভ্যালুগুলো একটু তোমাদেরকে বলে দিচ্ছি। ধরে নাও ওয়াটারের ক্ষেত্রে ওয়াটার যখন হচ্ছে মেল্ট করে আইস হচ্ছে সলিডিফিকেশন হয়ে আইসে কনভার্ট হয়, তার ক্ষেত্রে ল্যাটেন্ট হিট হচ্ছে, ল্যাটেন্ট হিট অফ আইস হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, और এত ক্যালোরি 80,000 ক্যালোরি পার কেজি। কারণ এক গ্রামের জন্য যদি 80 ক্যালোরি লাগে, 1000 গ্রামের জন্য ইনটু 2000 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। এবং যদি এই ক্যালোরিটাকে জুলে কনভার্ট করে, আমরা জানি 1 ক্যালোরি মিন্স 4.2 জুল অ্যাপ্রক্সিমেটলি, তাহলে 4.2 ইনটু 80,000 জুল পার কেজি, এটা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ আইস। ঠিক তেমনভাবে ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। তার মানে 100 ডিগ্রি সেলসিয়াসের যে ওয়াটার, 1 গ্রাম ওয়াটারকে 100 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম ভেপারে কনভার্ট করতে হবে 537 ক্যালোরি হিট লাগবে। এবং এটাকে যদি আমি চেঞ্জ করি, এই লিকুইডটা 1 2 3 এত ক্যালোরি পার কেজি, और 4.2 into 537,000 জুল পার কেজি। এই 537 মোলটাকে আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে 540 ক্যালোরি পার গ্রাম ধরে নিই। তাহলে এটা হয়ে গেল হচ্ছে ভ্যালু অফ ল্যাটেন্ট হিট। এবার আমরা করব ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। তাহলে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারটা ডিসকাস করতে গেলে আগে আমি একটু বলে নিই। ধরে নাও আমরা একটা কি করেছি, আমরা একটা কন্টেনারের মধ্যে তিনটা লিকুইড নিয়েছি। আমরা জানি যে আমাদের যে HTP, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, বা NTP নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এবং এটা হচ্ছে টেম্পারেচার, এবং প্রেসারটা হচ্ছে 76 সেন্টিমিটার অফ মার্কারি অর 760 মিলিমিটার অফ মার্কারি। এবার আমি কি করলাম, আমি একটা কন্টেনারের মধ্যে যে লিকুইডটা নিয়েছি, সেই কন্টেনারের টেম্পারেচারটাকে 0.01 ডিগ্রি সেলসিয়াস অর 273.16 কেলভিন করলাম, এবং প্রেসারটা ডিক্রিজ করতে করতে 760 মিলিমিটার অফ Hg থেকে ডিক্রিজ করতে করতে 4.58 মিলিমিটার অফ Hg করলাম। তাহলে এখন আমি একটা কন্টেনারের মধ্যে থাকা লিকুইডটাকে একটা
এনক্লোজ সিস্টেমের মধ্যে নিয়ে তার টেম্পারেচার করলাম 0.01 ডিগ্রি সেলসিয়াস or 273.16 কেলভিন এন্ড প্রেসার করলাম 4.58 মিলিমিটার অফ Hg or মার্কারি। Hg মানে পারস্তম্ভের 4.58 মিলিমিটার উচ্চতা। এই প্রেসারটা যখন আমি করলাম তখন দেখা যাচ্ছে সেই সিস্টেমের মধ্যে কিছুটা লিকুইড কনভার্ট হয়েছে আইসে, কিছুটা লিকুইড কনভার্ট হয়েছে ভেপারে। তার মানে সেই এনক্লোজ সিস্টেমের মধ্যে ওয়াটারের তিনটে যে স্টেট অর্থাৎ সলিড, লিকুইড এবং গ্যাস তারা কোএক্সিস্ট করছে বা তারা একসাথে রয়েছে। কিছুটা ওয়াটার কনভার্ট হচ্ছে সলিডে বা আইসে, কিছুটা ওয়াটার কনভার্ট হচ্ছে ভেপারে, কিছুটা ভেপার কনভার্ট হচ্ছে লিকুইডে, আবার কিছুটা লিকুইড কনভার্ট হচ্ছে সলিডে। এইভাবে ওদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু তারা তিনটে স্টেট ওখানটায় কোএক্সিস্ট করছে। এই যে সার্টেন টেম্পারেচার আর প্রেসারে কোন একটা সাবস্টেন্সের তিনটে স্টেট যখন একই জায়গায় কোএক্সিস্ট করে তখন তাকে আমরা বলছি ট্রিপল পয়েন্ট। এবং আমরা এখানটায় ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারটাকে ডিফাইন করলাম। ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারের ডেফিনিশন আসলে অবশ্যই আমাকে টেম্পারেচার এন্ড প্রেসারের এই সার্টেন নোটাকে লিখতেই হবে। এটা যদি আমি না উল্লেখ করি বা না বলি তাহলে কিন্তু ফুল মার্কস পাবো না। আরেকটা কথা একটু বলি যে এই ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার হচ্ছে একটা ক্যালিব্রেশন পয়েন্ট। ধরো আমি হচ্ছে মুনে চলে গেছি, চাঁদে চলে গেছি, এবার আমি ওখানটায় গিয়ে ওখানকার টেম্পারেচারটাকে ক্যালকুলেট করবো। সেই ক্যালকুলেটটা করবো কি করে? ওখানকার টেম্পারেচার কত, কারণ আমার তো কোনো রেফারেন্স কিছু থাকলো না ওখানটায়। তাহলে ওখানটায় গিয়ে আমি কি করবো, কিছু অ্যামাউন্ট ওয়াটার নিলাম, তার টেম্পারেচার 0.01 ডিগ্রি সেলসিয়াস করলাম এবং তার প্রেসারটা 4.58 মিলিমিটার করলাম। और আমি প্রেসারটা 4.58 মিলিমিটার অফ মার্কারি করে টেম্পারেচারটা চেঞ্জ করছি। যে টেম্পারেচারে গিয়ে দেখা যাবে যে ওর ট্রিপল পয়েন্ট হচ্ছে অর্থাৎ তিনটে ফেজ একসাথে কোএক্সিস্ট করছে, সেটা এখানে 0.01 ডিগ্রি সেলসিয়াস অর নিয়ারলি ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানটায় কি করতে পারি, আমি রেফারেন্স পয়েন্টটাকে ক্যালকুলেট করতে পারি। দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা বলছি ক্যালিব্রেশন পয়েন্ট। আমি আবার বলছি, ধরে নাও কোনো একটা আননোন জায়গায় গেছি, সেখানকার টেম্পারেচারটা কত আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাকে জানতে হবে রেফারেন্স টেম্পারেচার বা রেফারেন্স পয়েন্টটা সেট করতে হবে। তা সেই রেফারেন্স পয়েন্টটা সেট করবো কি করে? আমি একটা এনক্লোজ সিস্টেমে সেটা ওয়াটার নেব, সেই সিস্টেমের প্রেসারটা 4.58 মিলিমিটার অফ মার্কারি করবো এবং তারপরে তার টেম্পারেচারটা চেঞ্জ করতে শুরু করবো। যে টেম্পারেচার চেঞ্জ করতে করতে যে টেম্পারেচারের বিরুদ্ধে দেখা যাবে সেই ওয়াটারের তিনটে স্টেট কোএক্সিস্ট করছে, সে হচ্ছে আমার 0.01 ডিগ্রি সেলসিয়াস অর তাকে আমি 0 ডিগ্রি সেলসিয়াস করতে পারি। তাহলে এইভাবে আমি আননোন জায়গাতেও 0 ডিগ্রি সেলসিয়াসকে ক্যালকুলেট করে সেই তার রেসপেক্টে ওই জায়গার টেম্পারেচারটা আমরা ক্যালকুলেট করতে পারি। দ্যাট ইজ ওয়াই আমরা ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারকে বা ট্রিপল পয়েন্টকে ওয়ান কাইন্ড অফ ক্যালিব্রেশন টেম্পারেচার বলি। এরপরে আমাকে জানতে হবে হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচারটা কি? যে দেখা যাচ্ছে যে ধরে নাও আমাদের কিছুটা কোনো গ্যাসিয়াস সাবস্টেন্স রয়েছে, এই গ্যাসিয়াস সাবস্টেন্স দিয়ে আমি কি করলাম, প্রেসার ক্রিয়েট করবো। প্রেসার ক্রিয়েট করলে কি হবে, গ্যাসিয়াস মলিকিউলগুলো ধীরে একে অপরের কাছাকাছি আসবে এবং তারা লিকুইডে কনভার্ট হবে। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো গ্যাসিয়াস পার্টিকেলের ক্ষেত্রে বা গ্যাসিয়াস গ্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা সার্টেন টেম্পারেচারের থেকে যদি টেম্পারেচার বেশি হয়, ওকে আমি যতই প্রেসার ক্রিয়েট করি না কেন, ও কিন্তু এই গ্যাসিয়াস ফর্মটা লিকুইডে কনভার্ট হচ্ছে না। কিন্তু সেই গ্যাসটার ক্ষেত্রে টেম্পারেচারটা একটা ফিক্সড টেম্পারেচারের যদি নিচে নিয়ে আসা যায়, তখন দেখা যাচ্ছে সেই গ্যাসিয়াস বা গ্যাসকে আমি প্রেসার ক্রিয়েট করে লিকুইডে কনভার্ট করতে পারছি। এই যে সার্টেন টেম্পারেচার, যে টেম্পারেচারের উপরে কোনো একটা গ্যাসকে প্রেসার ক্রিয়েট করে লিকুইডে কনভার্ট করা যায় না, কিন্তু যে টেম্পারেচার বা তার থেকে নিচে টেম্পারেচারে যদি গ্যাসকে প্রেসার ক্রিয়েট করি তখন তাকে লিকুইডে কনভার্ট করা যদি যায়, সেই টেম্পারেচারকে আমরা বলছি ক্রিটিক্যাল টেম্পারেচার। দেখো
আমি ক্রিটিক্যাল টেম্পারেচার একটু বোঝানোর চেষ্টা করি যে এই যে একটা গ্যাসিয়াস মলিকুল, এই যে একটা গ্যাসিয়াস মলিকুল, তারা দুটো মানে খুব ডিস্ট্যান্ট পজিশনে রয়েছে। তারা তাদের মিন পজিশনকে সেন্টার করে বা অরিজিন করে ভাইব্রেশনে পড়ছে। এবার আমি কি করলাম, এদের উপরে দুদিক থেকে প্রেশার ক্রিয়েট করলাম এবং এদেরকে কাছাকাছি নিয়ে আসলাম। এরা কাছাকাছি চলে আসছে, তাহলে এদের কাছাকাছি যদি চলে আসে তাহলে এদের মধ্যে একটা হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স কাজ করার কথা, কিন্তু ডিউ টু দেয়ার ভাইব্রেশন তারা কিন্তু এই বন্ডটা তৈরি হতেই পারছে না। তাহলে বন্ড যদি তৈরি না হয় তাহলে কখনো এই গ্যাসিয়াস ফর্ম থেকে লিকুইড ফর্মে সে কনভার্ট হতে পারবে না। তাহলে এই বন্ডটা তৈরি করতে গেলে কি করতে হবে, এই বন্ডটা তৈরি করতে গেলে এই ভাইব্রেশনটাকে আমাকে ডিক্রিজ করতে হবে বা ভাইব্রেশনটাকে আমাকে সিজ করতে হবে বা ভাইব্রেশনটাকে কমাতে হবে। এই ভাইব্রেশনের জন্য রেসপন্সিবল কি? এই ভাইব্রেশনের জন্য রেসপন্সিবল ছিল হচ্ছে হিট এনার্জি, তাহলে দ্যাট ইজ কল্ড এনার্জি। যে হিট এনার্জিটাকে কাইনেটিক এনার্জি দিয়েছিল, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে হিট নিতে হবে। আর যখন আমি হিট নিয়ে নেব তখন তার টেম্পারেচার ডিক্রিজ করে যাবে। টেম্পারেচার যদি ডিক্রিজ করে যায় তাহলে এদের এই ভাইব্রেশনটা কমে গেল বা ভাইব্রেশনটা বন্ধ হয়ে গেল। যখন এই ভাইব্রেশন বন্ধ হয়ে গেল তখন এদের মধ্যে একটা বন্ড তৈরি হলো এবং তার ফলে গ্যাসটা লিকুইডে কনভার্ট হলো। তাহলে এটা সার্টেন টেম্পারেচারের কম টেম্পারেচার না করি তাহলে এই ভাইব্রেশনটা থেকেই যাবে এবং তার ফলে বন্ডটা তৈরি হয়ে গ্যাসটা লিকুইডে কনভার্ট হবে না। তাহলে গ্যাসকে লিকুইডে কনভার্ট করতে গেলে এই ভাইব্রেশনটা কমাতে হবে, ভাইব্রেশনটা কমাতে গেলে টেম্পারেচারটা একটা সার্টেন ভ্যালু থেকেও লোয়ার করতে হবে। সেই সার্টেন টেম্পারেচারের ভ্যালু যার থেকে লোয়ার ভ্যালু করলে তবে একটা গ্যাসকে প্রেশার ক্রিয়েট করে আমরা লিকুইডে কনভার্ট করতে পারি, তাকে আমরা বলবো ক্রিটিক্যাল টেম্পারেচার। আমি এই চেঞ্জ অফ স্টেটটা একটু ডিটেলসে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, এই টার্মগুলো খুব কঠিন না, একটু বইটা পড়বে, তারপর যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে। ক্লাস 10 বা ক্লাস 11 দুটো ক্ষেত্রেই কিন্তু এই চেঞ্জ অফ স্টেটটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এই কারণে যে এখান থেকেই কিন্তু অনেকটা কনসেপশন তোমার তৈরি হয়ে যায়, অনেকগুলো ফেনোমেনা। এই যে যেমন আমরা লাস্টে বললাম ক্রিটিক্যাল টেম্পারেচার, এই ক্রিটিক্যাল টেম্পারেচারের যে কনসেপ্টটা মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে ক্লাস 10-এ বা ক্লাস 11-এ বা ট্রিপল পয়েন্ট ক্লাস 11-এ খুব ইম্পর্টেন্ট। এই যে এই জায়গাগুলো মনে হয় এতটা ডিটেলসে তোমাদের যদি জানা থাকে তাহলে তোমাদের ভবিষ্যতে সুবিধা হবে। তোমরা ভালো করে এই জায়গাটা দেখো, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, আমি পরবর্তীকালে হচ্ছে সেই জায়গা ক্লিয়ার করার চেষ্টা করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে থেকো।